মৃন্ময়ী অবাক পানে তাকিয়ে থাকে আশরাফের দিকে, বলে, আরে কি বাচ্চা মানুষ যে স্কুলে যাওয়ার সময় টিফিন দিয়ে দিচ্ছেন? আশরাফের মুখশ্রী ফের গম্ভীর হয়ে যায়। যেটা বলেছি সেটা করবে, না করলে কিন্তু সালিশ ব্যবস্থা করব। বিরক্তিতে বর্গীয় শব্দ উচ্চারণ করে মৃন্ময়ী আশরাফের কথায়। আশরাফ ডোর লক খুলে দিয়ে বলে, কোনো কম বয়সী জোয়ান ছেলে কিংবা টিচারদের দিকে তাকাবে না। স্বামী বুড়ো হোক আর যাই হোক, সে স্বামী হয়, বুঝেছো? বকা দিলেও স্বামী দেবে, ভালোবাসলেও স্বামী বাসবে। একটা মেয়ের জন্য স্বামী হলো পূজনীয়। ক্লাস শেষ হলে ওই গেটের বাঁ পাশে দাঁড়িয়ে থাকবে। মৃন্ময়ী হেসে ফেলে আশরাফের কথায়। লোকটা এখনো মানতে নারাজ তার ইঁদুর ছানা তাকে ভালোবাসে। সে সিট বেল্ট খুলে আশরাফের দিকে এগিয়ে গেল। আশরাফ ভ্রু নাচিয়ে জিজ্ঞাসা করলো, কি? মৃন্ময়ী কিছু বলে না। মৃদু হেসে তার খোঁচা খোঁচা দাড়িযুক্ত দুই গালে ঠোঁট ছুঁয়ে দেয়। আশ্বস্তের সুরে বলে, আপনার ইঁদুর ছাড়ার দৃষ্টিতে আপনি ব্যতীত আর কোনো পুরুষ আটকাবে না তার কাছে, তার সব কিছু। আপনি এবং সবচেয়ে সুদর্শন ব্যক্তি, সাবধানে যাবেন। বলেই সে বেরিয়ে পড়ে। আশরাফ মৃদু হেসে গাড়ি স্টার্ট দিল। যতটা স্পিড বাড়ানো যায় বাড়ালো। দোলাভাই এসেছে থেকে মেহমানদের তলব করছে, এতটুকু নিশ্চিত সামনে অশনি ধেয়ে আসছে। সে জানতো এমন একটা দিন আসবে। তার কাছে শিয়াশার খুশি হবার আগে বোনের এই একটা স্মৃতি তার জীবন, তার কাছে সবকিছুর ঊর্ধ্বে। সেই ভালোবাসার দায়েই সে দুলাভাইকে, এমনকি বাসার কাউকে এখনো পর্যন্ত দর্পণের কথা বলেনি। তবে এবার যেন সময় ফুরালো। তপ্তশ্বাস ফেলে আবারও মনোযোগ দিল ড্রাইভিংয়ে। শিয়াশার খুশির চেয়েও তার সুস্থতা বেশি গুরুত্বপূর্ণ। গর্ভাবস্থায় 33 সপ্তাহে ডায়ালেশন শুরু হয়েছে শিয়াশার এক পেশেন্টের। এই কারণেই তাকে তাড়াতাড়ি হাসপাতালে আসতে হয়েছে। এমার্জেন্সি সি সেকশন করতে হয়েছে। প্রিম্যাচিওর বেবি, তাই 10 দিন অবজারভেশনে রাখতে হবে। শিয়াশা ওটি থেকে নিজের কেবিনে আসলো 10:30টায়। আসার সময় বাবা চিকেন বাম কিনে দিয়েছিল। গাড়িতে বসে সেটাই শুধু খেয়েছে, আর কিছু খায়নি। ক্ষুধা পেয়েছে, আয়াকে বলল নাস্তা দিয়ে যেতে কেবিনে। একটু পরে আবার কতগুলো আল্ট্রাসোনোগ্রাফি করতে হবে, নাস্তা করতে হবে। সে দর্পণকে ফোন দেয়। পাষাণ লোকটা তাকে যেন তেন ভাবে ইগনোর করছে। গতকালও খুব কম কথা বলেছে, যতটুকু বলেছে তা উল্টোপাল্টা কথা বলেছে। বাকি পথটুকু শুধু তাকে দেখেই গিয়েছে। জীবনের সবার কাছে ফার্স্ট প্রায়োরিটিতে থাকা মেয়েটির কাছে এই অবহেলা সহ্য করার ক্ষমতা নেই, তাও যদি হয় প্রেমিক পুরুষের থেকে। বিশাল আকার আলিশান ফ্ল্যাটটির কোনায় কোনায় নিস্তব্ধতা, একাকিত্বতা, শূন্যতার আধিপত্য। দানবাকৃতির কামরাটির দানবাকৃতির বিছানায় বেহুশের মতো শুয়ে আছে দর্পণ। এসির শাঁ শাঁ শব্দ ভেসে আসছে। বলিষ্ঠ দেহটি কাঁপছে শীতে, তবুও এসি বন্ধ করার ক্ষমতাটুকু নেই। গতকাল তাৎক্ষণিক ওষুধের প্রভাবে গভীর ক্ষত, রুহু কাঁপিয়ে তোলা ব্যথা অনুভব করতে না পারলেও আজ যেন তা পুরোপুরি কাবু করে নিয়েছে বলিষ্ঠ দেহের শক্তি সামর্থ্যবান পুরুষটিকে। অনেকক্ষণ যাবৎ কামরায় নিস্তব্ধতা ভঙ্গ করে চলেছে মানব তৈরি যন্ত্রটি। লাগাতার শব্দ দূষণে যে ভেসে আসছে কারো সুমধুর গন্ধ। অবচেতন মনে ওই নারীটির কণ্ঠ ছাড়া আর কিছুই আসছে না। দর্পণের হুঁশ ফিরে ধীরে ধীরে। বহু কষ্টে নিজের চোখ দুটো খুলতে সফল হয় দর্পণ। চেতনা মস্তিষ্ক কাজ করছে না। সে কোথায় আছে, কেন আছে, চারিদিকে এত অন্ধকার কেন? 10 মিনিট পর ধীরে ধীরে চেতনা ফিরে পায় দর্পণ। উবু হয়ে শুয়ে আছে। ফোনের রিংটন বাজছে। নড়াচড়ার বিন্দুমাত্র শক্তি দেহে না থাকায় ওভাবেই পড়ে রইল। দেহের এক একটা কোষ সহ চোখের পাতায় অসহনীয় ব্যথা, চোখ খুলে রাখতে পারছে না। এমন সময় কে ফোন দেবে? পার্সোনাল ফোন বাদে সব ফোনগুলো তো বন্ধ। শিয়াশা ব্যতীত আর কারোর কাছে তার পার্সোনাল নাম্বার নেই। দেহে একটু শক্তির সঞ্চার হয়। মেয়েটির একটু সান্নিধ্যের প্রচুর প্রয়োজন বোধ করলেও মুখ পর্যন্ত আসতে দেয় না সেটি। তার থেকে দূরত্ব মেয়েটির জন্য মঙ্গলজনক। তবুও ওই কণ্ঠস্বর শোনার লোভ সামলাতে পারল না। নিভু নিভু চোখে হাত বাড়িয়ে ফোনটা তোলে। ফোনের আলো ঠিকরে বেরোতেই সে চোখ বন্ধ করে নেয় চোখের ব্যথায়। শিয়াশার ভ্রু কুঁচকে যায় দর্পণের এমন করায়। সে খাওয়া রেখে ফোন কাছে আনে। চিন্তিত কণ্ঠে বলে, কি হলো? আপনি এমন করলেন কেন?
চোখ মুখ এত শুকনো কেন? এখনো ঘুমোচ্ছেন? বেলা 11টা বাজে। শরীরের অসহনীয় ব্যথায় বাকশক্তি লোপ পাওয়ার জো। দর্পণের থেকে কোনো উত্তর না পেয়ে শিয়াশা উদ্বিগ্ন হয়ে পড়ে। এত অন্ধকার কেন? আপনি কি অসুস্থ? কি হয়েছে? আলো সহ্য করতে না পেরে দর্পণ ফোনটা কেটে দেয়, আবার অডিও কল দিয়ে ফোনটা কানের উপর রাখে। ভেসে আসে শিয়াশার উদ্বিগ্ন কণ্ঠ। রুক্ষ শুষ্ক খড়খড়ে ওষ্ঠপুটে দুর্বল হাসি ফুটে ওঠে। কি হলো? কথা বলছে না কেন? কি হয়েছে? শিয়াশা আবার জিজ্ঞেস করে। দর্পণ মৃদুস্বরে বলল, Got some fever, nothing serious. Don't worry. ডাক্তার দেখিয়েছেন? ক্যান্টনমেন্ট থেকে সকালে ডাক্তার এসেছিল। বদ্ধ নেত্রে বলল দর্পণ। ও আচ্ছা, আমি আসি। নো, তোমার আসার দরকার নেই। একটু জ্বর এসেছে, বিকেলের মধ্যে ঠিক হয়ে যাবে। অপর পাশ থেকে কোনো উত্তর আসলো না। দর্পণও আর কথা বলতে পারে না, ফোনটা কেটে দেয়। মিনিটের মাঝে ঘুমে তলিয়ে যায়। ফ্যাচ ফ্যাচ করে কাঁদার শব্দ কানে আসতেই দর্পণের কান সচকিত হলো। ঘুম ছুটে যায়। ব্যথাতুর দৃষ্টি এদিক ওদিক নিক্ষেপ করতেই পিঠের গজ কাপড়ে টান পড়ে অসহনীয় ব্যথায় সে চোখ মুখ কুঁচকে ব্যথাতুর শব্দ করে উঠল। তৎক্ষণাৎ ভেসে আসলো কান্নারত শব্দ। আর একটু হয়ে গেছে, আমি ধীরে ধীরে করছি। বলেই শিয়াশা চড়ে চড়ে ফু দিতে লাগলো পিঠের আঘাতপ্রাপ্ত জায়গাটিতে। দর্পণ অবাক হয়ে ঘাড় ঘুরিয়ে তাকায় হাঁটু গেড়ে বসা কান্নারত শাড়ি পরিহিতা মেয়েটির দিকে। চোখ মুখ লাল বানিয়ে ফেলেছে, তবুও কাঁদছে। সে গম্ভীর জড়ানো গলায় শুধায়। তুমি এখানে কেন? আসতে বারণ করেছিলাম না আমি? শিয়াশা জবাব দেয় না, নিজ কর্মে ব্যস্ত। পিঠের ব্যান্ডেজ পরিবর্তন করছে। রক্তাক্ত গজ কাপড়টা ডাস্টবিনে ফেলতেই সে আরো ফুপিয়ে উঠল। 1.5 ইঞ্চির মতো ছুরি দাবিয়ে দেওয়া হয়েছে। লম্বা আঘাত, রক্তাক্ত মাংস হা হয়ে আছে। পিড় করে কাঁপতে শুরু করলো ওষ্ঠদ্বয়। ধীরে ধীরে সেই জায়গাগুলোতে অয়েনমেন্ট লাগিয়ে ব্যান্ডেজ করে দিতে লাগলো। কাজ টাজ ফেলে ছুটে এসেছে। জ্বরে একা সারাদিন না খেয়ে পড়ে থাকবে ভেবে এসেছিল, কিন্তু এসে দেখে পুরো পিঠ সহ ডান হাত ব্যান্ডেজ করা, যেগুলো রক্তে ভিজে উঠেছিল। নিজেকে ধরে রাখতে পারেনি। দর্পণ নামক রোগীর কাছে শিয়াশা নামক স্ট্রং ডাক্তারটি বড্ড দুর্বল। দর্পণ দীর্ঘশ্বাস ফেলে ওঠার চেষ্টা করলো। ভেসে আসলো কান্নারত শাসানো কণ্ঠস্বর। খবরদার নড়লে কিন্তু মেরে ফেলবো। এই ব্যথার জায়গাটা আরেকবার ব্যথা দিয়ে। দর্পণ দুর্বল হেসে উঠল। শিয়াশা নিজের মতো করে কান্নারত গলায় বলতে শুরু করে। ওই এর জন্যই গতকাল ড্রাইভ করতে চাননি, তাই না? আমাকে একটু বলা যায়নি? পিঠের এই অবস্থা নিয়ে মানুষ আইসিইউ থেকে 2 সপ্তাহে বের হয় না, আর উনি প্রেম করতে গিয়েছে। পিঠে একটু জায়গা বাকি নেই যেখানে দাগ নেই। এমন কাজ কেন করতে হবে? করার দরকার নেই। আমায় যেমন রাখবেন আমি তেমনই থাকবো। তবুও এইসব প্রাণঘাতী চাকরি করার দরকার নেই। আমি ইনকাম করে খাওয়াবো আপনাকে। ছেড়ে দিন প্লিজ। হঠাৎ করেই নিস্তব্ধ ঘরের নিস্তব্ধতা ভাঙে দর্পণের উচ্চ স্বরের হাসিতে। শুয়ে শুয়ে হাসছে। শিয়াশা অসহায় দৃষ্টিতে তাকায়, তার কোনো কথা কখনো কানে তোলে না লোকটি। দর্পণ হাসতে হাসতে তাকায় চিন্তায় আচ্ছন্ন মুখটির দিকে। রাজ্যের মাই ওই মুখটিতে তার জন্যে কাঁদছে। ভাবতেই শরীরের অর্ধেক ব্যথা যেন ফিকে হয়ে আসলো। শিয়াশা ব্যান্ডেজ করে দিয়ে চোখ মুখ মুছে উঠে দাঁড়ায়। দর্পণের সামনে বেড আঁকড়ে মেঝেতে বসলে সরু ওই চোখ দুটো নিবদ্ধ হয় তার উপর। দর্পণ মৃদু হেসে শিয়াশার এক হাত টেনে নিজের গালের নিচে চেপে ধরে হাতের উপর চোখ বন্ধ করে শুয়ে থাকে। গায়ের অসহনীয় উত্তাপ অনুভব করতে পেরেই শিয়াশার বুকের ভিতরটা মুচড়ে উঠল। পৃষ্ঠদেশ পুরো রক্তাক্ত, ক্ষত বিক্ষত, সাথে এমন হাড় কাঁপানো জ্বর। লোকটা বেঁচে আছে কি করে? অস্থিরভাবে দুহাতের আঁচলায় পুরুষালী মুখটি মুছিয়ে দিতেই শব্দ করে কেঁদে উঠল শিয়াশা। এতটা অসুস্থ অথচ তাকে একবার মুখ ফুটে বলেনি। দর্পণ নিভু নিভু চোখ মেলে তাকায়। নরম হাতটা আরেকটু শক্ত করে আঁকড়ে ধরে মৃদু কণ্ঠে শুধায়। ডাক্তাররা কখনো রোগীকে দেখে কাঁদে? এই রোগী যে ডাক্তারের ব্যক্তিগত রোগী। দর্পণ হেসে ওঠে, বলে, এত কান্না করে না। এর থেকেও গভীর যখন নিয়ে একা একা থেকেছি তখন কিছু হয়নি। আর এখন তো ব্যক্তিগত ডাক্তার সাথে রয়েছে, আরও তাড়াতাড়ি সুস্থ হয়ে যাব। শিয়াশা শোনে না,
কান্নারত জেদি গলায় বলল, আমি আজকে পাপাকে সব বলে দেব, আপনার কাছে চলে আসবো। দেন ইট উইল বি আওয়ার লাস্ট মিটিং। শিয়াশার কান্না থেমে যায় দর্পণের কথায়। লোকটির থেকে দূরত্ব বাড়বে এমন কিছু করা তার দ্বারা সম্ভব হবে না। আলগোছে আর্মিচার চুলগুলোতে হাত বুলিয়ে জিজ্ঞেস করে, সকালে কিছু খেয়েছিলেন? প্রোটিন শেক। দর্পণ চোখ বন্ধ করে বলল। শিয়াশা ক্ষেপে যায়। ধপ করে উঠে দাঁড়িয়ে রাগান্বিত গলায় বলে, যান, যার প্রোটিন শেক না যায় পেট ভরে খেয়ে ওষুধ খেতে হবে, সেই খেয়ালটুকু নেই। উনি ফিটনেস ঠিক রাখবে। বলতে বলতেই সে রুম থেকে বেরিয়ে যায়। আবার সাথে সাথে ফিরে এলো রুমে, এসি বন্ধ করে বলে, শুয়ে থাকুন, আমি কিছু রান্না করে আনছি, খেয়ে ওষুধ খাবেন। রান্নাঘরে যেও না সিয়া। দর্পণ দুর্বল গলায় বলে উঠল। মেয়েটি ততক্ষণে বেরিয়ে গিয়েছে। অগত্যা নিজের ব্যথাতুর দেহ টেনে তুলল দর্পণ। কিন্তু উঠে দাঁড়াতেই চারিদিকে অন্ধকার হয়ে আসলো। মাথাটা চক্কর দিয়ে উঠতেই দর্পণ মাথা আঁকড়ে ধরে বসে পড়ল। কিয়ৎকাল মাথা চেপে ধরে বসে নিজেকে সামলায় সে। পুনরায় উঠে দাঁড়ায় এবং দুর্বল পায়ে এগিয়ে যায় রান্নাঘরের দিকে। কোমরে আঁচল গুজে কাজ করতে নেমে পড়েছে সে। শু কেবিনেট থেকে একজোড়া জুতা নিয়ে এগিয়ে যায় রান্নাঘরের দিকে। শিয়াশা দর্পণকে দেখেই চেঁচিয়ে উঠল অসহায় কণ্ঠে সুধায়, আপনি এখানে এসেছেন কেন? শরীরে ব্যথা, আঘাতের জায়গাগুলো একদম কাঁচা, রক্ত বের হয়ে নাড়াচাড়া করলেই কি লাগবে আমায় বলতেন। তুমি সব সময় থাকবে না, তখন আমার একাই চলতে হবে। জুতো ছাড়া রান্নাঘরে কখনো আসবে না। জুতো জোড়া এগিয়ে দিয়ে বলল দর্পণ। গ্যাসের সিলিন্ডারের মুখ ভালো করে চেক করে বলল, ওভেনের কাছে যাবে না। শখ দিচ্ছে গতকাল থেকে, ইলেকট্রিশিয়ানকে ডাকার সুযোগ হয়নি। আচ্ছা। বলতে বলতে শিয়াশা ড্রয়িং রুমে চলে যায়। দর্পণও পিছু পিছু বেরিয়ে যায়। শিয়াশা আজ চোখে তাকিয়ে অবলোকন করে দর্পণের আপাত মস্তক। ছোট্ট একটা হাঁটুর উপর পর্যন্ত শর্টস পরে আছে। এতক্ষণ তো কমফোর্টারের ভেতর ছিল, খেয়াল করেনি। লজ্জারা তরতর করে বেড়ে যায়। কাচুমাচু করে বলে, আপনি এরকম নাঙ্গাপুঙ্গা হয়ে ঘুরছেন কেন? দর্পণের চোখ যায় নিচের দিকে। সে তড়িৎ গতিতে কাউচের উপর থাকা টাওয়াল কোমরে পেঁচিয়ে নিল। থমথমে মুখে বলল, নিজের দৃষ্টি সংযত রাখুন। পাল্টা জবাব ও সাথে সাথে আসে, আপনি নিজেকে ঢেকে ঢুকে রাখুন। দর্পণ মৃদু হেসে হেঁটে নিচের রুমে চলে যায়। নেই, গতকাল এসে কাপড় ছেড়ে যেই ঘুমিয়েছে আর ওঠেনি। সকালে ডক্টর এসে একবার চেক আপ করে গিয়েছে, এই পর্যন্তই। ফ্রেশ হয়ে ট্রাউজার আর টি শার্ট পরে আবার বেরিয়ে আসে। আর ঘুমাবে না, ঘুমালে আরো অসুস্থ হয়ে পড়ে। তার চেয়ে বরং হাঁটাচলা করলে শরীর আরেকটু সতেজ হবে। ব্যথাদের এত প্রশ্রয় দিতে নেই। শিয়াশা হাত চালিয়ে রান্না করছে। বেলা তখন 1টা বেজে গিয়েছে। লোকটা খালি পেটে রয়েছে, ওষুধটাও খায়নি। দর্পণ গিয়ে শিয়াশার পাশে টুলে পা ঝুলিয়ে বসে পড়ল। শিয়াশা তাকে দেখে অতিষ্ঠ হয়ে মাথা নাড়ে। চিন্তিত গলায় বলল, আপনি এখানে এসে বসেছেন কেন? শুয়ে থাকুন। শরীরটার উপর এত প্রেশার দেয়া বন্ধ করুন। ওটাও রক্ত মাংসে করা, সহ্য ক্ষমতা হারাতে সময় নেবে না। আমার ডাক্তার আর ওষুধ দুটোই তুমি। তুমি কাছে থাকলে আমি এমনিতেই সুস্থ হয়ে যাব। এখানে বসি, তোমায় বিরক্ত করবো না, শুধু দেখবো। খুবই মশাই। বলেই শিয়াশা ফলের ছুরি হাতে নেয়। অসুস্থ হয়ে কাব্যিক কথা বলতে শুরু করেছে। দর্পণ মৃদু হাসে। শিয়াশা একে একে মালটা, কমলা, বেদানা ছিলিয়ে দর্পণের সামনে দিয়ে বলে, এগুলো বসে বসে শেষ করুন, ঘা শুকিয়ে যাবে তাড়াতাড়ি। এখন বিছানায় গিয়ে শুয়ে থাকুন, ভালো লাগবে। দর্পণ নিভু নিভু চোখে তাকিয়ে থাকে, কিছু বলে না। বলার মতো কারণ খুঁজে পেল না। অন্তরালে চিৎকার করে বলছে, যেও না। কেন যাচ্ছ? আরেকটু থেকে যাও। কিন্তু মুখে বলার সাহস হয়ে ওঠে না। দূরত্ব না থাকা সত্ত্বেও তাদের মধ্যে অজানা লম্বা এক দূরত্ব যে। শিয়াশা ব্যাগ নিয়ে দরজা খুলে বেরিয়ে যায়। খুব ইচ্ছে করছে লোকটার কাছে আর একটু থাকতে। এভাবে অসুস্থ রেখে গিয়ে সে নিজেও স্থির থাকতে পারবে না। কিন্তু বাড়িতে কাউকে কিছু বলেনি। হসপিটালে আওয়ারেও শেষ হয়ে যাবে আর একটু পরে। পাপা যদি খোঁজাখুঁজি করে। জুতো পরে আর একবার দৃষ্টিপাত করে দরজার ওপাশে বুকে হাত গুছিয়ে দাঁড়িয়ে থাকা ব্যক্তিটির দিকে দীর্ঘশ্বাস ফেলে পা বাড়ালেই দর্পণ ডেকে ওঠে, সিয়া। হুম। শিয়াশা উৎসুক তাকায় দর্পণের দিকে।
ম্লান কণ্ঠে এক অদ্ভুত আবদার করে বসে দর্পণ। আমায় একটু জড়িয়ে ধরবে? একটু। দেহের ভার ছেড়ে নিশ্চল নিশ্চুপ তাকিয়ে থাকে শিয়াশা। আজ আরো একবার অনুভব করতে পারলো লোকটির চারিপাশে শুধু শূন্যতা আর শূন্যতা। অসুস্থ হয়ে বিছানায় পড়ে থাকলেও বুকে জড়িয়ে নেওয়ার মতো কেউ নেই। কাল বিলম্ব করলো না সে। চুপচাপ এগিয়ে গিয়ে আলতো হাতে জড়িয়ে ধরলো বলিষ্ঠ পৃষ্ঠদেশ। মুখটি ঠেকলো বিস্তৃত বুকে। দর্পণ শক্ত করে জড়িয়ে নেয় নরম দেহটিকে। ভার হয়ে আসা মাথা এলিয়ে দেয় মেয়েটির কাঁধে। পা দিয়ে ঠেলে বন্ধ করে দেয় দরজাটা। ওখানে ওভাবেই ঘাড়ে মাথা এলিয়ে চোখ বুজে দাঁড়িয়ে রইল একে অপরের সাথে মিশে। ঠিক কতটা সময় এটি গণনা করার প্রয়োজনীয়তা কেউ বোধ করল না। ঘন পল্লবে অশ্রু ঝুমে তীর তীর করে কেঁপে উঠল ওষ্ঠদয়। লোকটাই যে তাকে খুব প্রয়োজন। এই যে তার সামনেই শুধু প্রকাশ পায় কাঠখোট্টা মেজরটির দুর্বলতা, অসুস্থতা। সে আলতো হাতে ঘাড়ে হাত বুলাতে থাকে। একসময় নিচের দেহে প্রচুর ভারী অনুভব হয়। লোকটি কি এখানেই ঘুমিয়ে পড়েছে? সে কিছু বলতে যাবে তার আগেই ম্লান কণ্ঠে দর্পণ বলে উঠল। সিয়া, হুম। দেরি হয়ে যাচ্ছে। হুম। নির্দ্বিধায় মিথ্যা বলে দেয় শিয়াশা। আজ যে লোকটার তাকে বড্ড প্রয়োজন। তারা আছে? হুম। লেট করে গেলে বাসায় বকা দেবে? হুম। আর একটু থাকবে? মাথায় একটু হাত বুলিয়ে দেবে, ঘুমাবো। ওষুধের প্রভাবে খুব তাড়াতাড়ি ঘুম চলে আসবে। আমি ঘুমিয়ে গেলে তুমি চলে যেও। নিঃসংকোচ নয়, সংকোচে ভরপুর একটা আবদার। একটু মাথায় হাত বুলিয়ে দেওয়ার জন্যে আবদার করতেও কতটা সংকোচ বোধ করতে হয়। মা বাবা পরিবার থাকলে বুঝি এত সংকোচ করা লাগতো? শিয়াশার চোখ পানি ছেড়ে দেয়। ফ্যাসফেসে গলায় বলে, ঘরে চলুন, এখানে বসে দিলে আমার পা ব্যথা হয়ে যাবে। হাঁটতে হয় না। কাঁধে মাথা রেখেই লোকটি তাকে দুহাতে চাপটে শূন্যে তুলে ঘরের দিকে হাঁটা শুরু করে। শিয়াশার কোলে বালিশ রেখে তাতে মাথা রেখে বেঘরে ঘুমোচ্ছে কাঠখোট্টা মেজরটি। এই অসুস্থ মেজরের সাথে গম্ভীর ওই মেজরের বিরল পার্থক্য। এই মেজরটি শুধুমাত্র শিয়াশার। দর্পণ ঘুমিয়ে গেলেও শিয়াশা চায় না। ঠিক ততক্ষণ থাকে যতক্ষণ না দর্পণের ঘুম ভাঙে। স্যালাইনের অবশিষ্ট অংশ প্রায় শেষের পথে। সাইফের এক হাত আঁকড়ে ধরে বসে আছে আশরাফ। বদ্ধ নেত্রে কাউচের উপর শুয়ে আছে সাইফ। অতিরিক্ত চিন্তার কারণে জ্ঞান হারিয়ে ফেলে। স্যালাইনের প্রয়োজন না থাকলেও আশফাক আহমেদ আশরাফ জোর করে নেওয়াচ্ছে। থুতনিতে আঙ্গুল ঠেকিয়ে থমথমে মুখে বসে আছে আশফাক আহমেদ। ললাটে চিন্তার রেখা। গম্ভীর গলায় বলল, তুমি না জেনে শুনে এমন উগ্রতা করতে পারো না আশরাফ। যেখানে আমি সবসময় তোমায় এইসব থেকে দূরে রেখেছি, সেখানে তুমি কাউকে খুন করার স্পর্ধা পাও কি করে, সেটাও আবার গিন্নির উপস্থিতিতে? ভুল এটাই যে তুমি আমায় কখনো কিছু জানাওনি। তাহলে হয়তো এমনটা আমি করতাম না। আর তুমি জানো না ওই মা শিয়াকে নিয়ে কি পরিকল্পনা করেছিল? বেশ করেছি, মেরেছি। আশরাফ জেদি কণ্ঠে বলল। আশফাক আহমেদ বিতৃষ্ণা ভরা দৃষ্টি নিক্ষেপ করে ছেলের দিকে। ছেলেটা প্রচুর রকচটা। মেজর ওয়ালি উল্লাহ এক গ্লাস পানি হাতে উঠিয়ে গম্ভীর গলায় বলল, দর্পণ অজান্তেই মূল জায়গায় আঘাত করে বসেছে। এর প্রতিক্রিয়া খুব একটা ভালো হবে না। বিষয়টা নিয়ে ততক্ষণ পর্যন্ত আমাদের কোনো চিন্তা ছিল না যতক্ষণ পর্যন্ত না এর সাথে সিয়াসার কোনো সংযোগ ছিল। নিজাম দর্পণের কাছে বন্দি, নাফিস আশরাফের হাতে খুন হয়েছে না চাইতেও আমরা আবারও আষ্টে পৃষ্ঠে জড়িয়ে গিয়েছি, সেটাও বাজেভাবে। সাইফ চোখ মেলে তাকায়। স্যালাইনের অবশিষ্ট ৩-৪ ফোঁটাকে অগ্রাহ্য করে ক্যানেলা খুলে ফেলে। শোয়া থেকে উঠে বসে টেবিল থেকে ফাইল আর ব্লেজার নিয়ে বেরিয়ে যায়। আশফাক আহমেদ উঁচু গলায় বলে ওঠে, কোথায় যাচ্ছ এই শরীরে? সাইফের কোনো জবাব আসে না। আশরাফ ও দুলাভাইকে অনুসরণ করে তার পিছু হাঁটা দিল। মেজর ওয়ালিউল্লাহ ম্লান দৃষ্টিতে তাকিয়ে থাকে সাইফের গমনের পথে। সন্ধ্যা 7টা। ঘুমের ঘোরে মাঝে মধ্যেই ব্যথাতুর শব্দ করে উঠছে দর্পণ। জ্বর আরো বেড়েছে। ব্যথা আর জ্বর পুরোপুরি কাবু করে নিয়েছে বলিষ্ঠ পুরুষটিকে। শিয়াশা সিক্ত নয়নে বেডসাইড টেবিলের ওষুধগুলো থেকে ব্যথার ইনজেকশন খুঁজে বের করলো। সেনাবাহিনীরা ওয়ার্ক আওয়ারে কিংবা মিশনে
যাওয়ার আগে একটা ওষুধ সেবন করে, যেই ওষুধ কিছুটা ড্রাগসের মতো কাজ করে, শরীরে অস্বাভাবিক শক্তি উত্তেজনার যোগান দেয়, উপরন্তু ব্যথার প্রকোপ কম অনুভূত হয়। কিন্তু এমনি সময় সেটা না নিলে ব্যথার প্রকোপ কতটা তা আন্দাজ করা যায়। শিয়াশা বাধ্য হয়ে ইঞ্জেকশনটা পুশ করে, এত ব্যথা নিয়ে লোকটা একা একা থাকবে কি করে? সে পাশে থাকলে কখনো এটা দিত না। শিয়াশা আজ অনুভব করলো প্রতিটা মানুষের জীবনে পরিবার কতটা গুরুত্বপূর্ণ। একটা পরিবার একটা সন্তানের সম্বল হয়, তার তো শুধু মা নেই, কিন্তু তার বাবা মা নানু ভাই সেই অভাবটুকু কখনো বুঝতে দেয়নি, মাথায় করে রেখেছে। মুক্ত পাখির মতো উড়তে দিয়েছে যেন কখনো মায়ের অভাব অনুভব না হয়। আর দর্পণের তো গোটা পৃথিবীতে নিজের বলতে কেউ নেই, মরে পড়ে থাকলেও কেউ একটা খোঁজ নেবে না, এমন সব চিন্তারা জেঁকে বসতেই শিয়াশা অস্থির হয়ে উঠল। কোলের উপর থাকা মুখটির দিকে তাকালে এক টুকরো হাসি ফুটে ওঠে ওষ্ঠপুটে। কি সুন্দর নিশ্চিন্তে আরামে ঘুমাচ্ছে। আলগোছে কপালের উপর পড়ে থাকা চুলগুলো সরিয়ে পুরো মুখে হাত বুলিয়ে দেয়। খুঁটে খুঁটে দেখে নিজের প্রিয় পুরুষকে, যাকে প্রথম প্রথম দু চোখে সহ্য করতে পারতো না, আজ সে দু চোখের বাহিরে গেলে সহ্য হয় না। দর্পণের ঘুম ভাঙে তারও 1 ঘন্টা পর, তখন 8:05। দর্পণের ঘুম হালকা হয়, তবুও ওষুধের প্রভাবে চোখের পাতা ভারী হয়ে আছে। গড়াগড়ি দিয়ে বিছানায় পিঠ দিতে নিলেই কেউ আর্তনাদ করে উঠল। শিয়াশা দুহাতে বাধা দিচ্ছে বিছানায় পিঠ না দেওয়ার জন্য। দর্পণ অবাক হয়ে যায়, চট করে উঠে বসার চেষ্টা করলো, কিন্তু পিঠের ব্যথায় সংকুচিত হয়ে উঠে বসার জন্য। কিন্তু পিঠের ব্যথায় সংকুচিত হয়ে আসে দেহ। শিয়াশা দর্পণকে সাহায্য করে উঠে বসার জন্য। দর্পণ উঠে বসে শিয়াশার দিকে তাকিয়ে বলে, তুমি এখনো যাওনি? শিয়াশা মৃদু হেসে মাথা নাড়ে, জিজ্ঞাসা করে, এখন একটু ভালো লাগছে? ব্যক্তিগত ডাক্তার সেবা করছে, ভালো না লেগে উপায় আছে? আমি একদম ফিট আছি। শিয়াশা আনন্দিত হয়ে গেল দর্পণকে একটু সুস্থ দেখে। সে উৎফুল্লিত হয়ে বলল, চা বানিয়ে আনি, ভালো লাগবে আপনার, মাথা ব্যথা ছেড়ে যাবে। দর্পণ মৃদু হেসে মাথা নাড়ে। শিয়াশা হাসি মুখে রান্নাঘরে চলে গেল। দর্পণ ম্লান দৃষ্টিতে তাকিয়ে থাকে, মেয়েটি যে বড্ড আদুরে মায়াময় সরল মনের, সবার জন্যে ভালোবাসা বিলিয়ে বেড়ায়, কাউকে এতটুকু অসুস্থ দেখতে পারে না। সারাটা দিন কেটে কেটে একাকার করে ফেলেছে তাকে একটু অসুস্থ দেখে। যেই না তাকে একটু সুস্থ দেখলো, অমনি মুখে হাসি ফুটে উঠেছে। এমন হাসি দেখার জন্যে সে মৃত্যু যন্ত্রণাও হাসাহাসি সহ্য করে নেবে, তবুও ওই চোখে কখনো পানি না আসুক। দেহের ব্যথাকে অগ্রাহ্য করে সে ফ্রেশ হয়ে বারান্দায় চলে যায়। রাতের আধারে নিমজ্জিত ধরণী, মৃদু হাওয়ার বারান্দার ফুলগুলো দুলছে। গাছগুলো এত সতেজ কি করে? সে তো এতদিন গাছে পানি দেয়নি। শিয়াশা চা নিয়ে বারান্দায় চলে যায়। দর্পণ মৃদু হেসে চায়ের কাপ তুলে নেয়। শিয়াশার আবারও চোখ যায় দর্পণের মলিন শুষ্ক মুখের দিকে। ওপর থেকে যতই সুস্থতা প্রকাশ করুক না কেন, ভেতরের অসুস্থতা চোখে মুখে স্পষ্ট ফুটে উঠেছে। আবারও মলিনতায় ছেয়ে গেল শিয়াশার মন। টলমল চোখে তাকিয়ে বলে, আমার এইসব মারামারি কাটাকাটি পছন্দ না দর্পণ। আমরা চাইলেই তো একটা স্বাভাবিক নির্ভর জীবনযাপন করতে পারি। আমার লাইফে এমন কিছু নেই যা আমি পাইনি, তাই আপনি আমায় যতটুকু সরবরাহ করে দেবেন আমি ওইটুকুতেই সন্তুষ্ট থাকবো। তবু এমন ভয় নিয়ে জীবনযাপন করতে চাই না আমি। প্লিজ দর্পণ, আমরা দুজন যথেষ্ট নিজেদেরকে বহন করার জন্য। এই চাকরি করার দরকার নেই। দিন শেষে আমি আপনাকে সুস্থ সবল দেখতে চাই। দর্পণ একদৃষ্টিতে তাকিয়ে থাকে গড়িয়ে পড়া ওই অশ্রুগুলোর দিকে। মাঝে মধ্যেই আফসোস হয়, সে কি এই হাসি খুশি মেয়েটির জীবনে কান্না হয়ে আসলো? মেয়েটির জীবনে তার আগমন যে মোটেই মঙ্গলজনক নয়। রুক্ষ হাতের আলতো স্পর্শে মুছে দিল ওই অশ্রুটুকু। নিজের জীবনের বাস্তবতা তুলে ধরে বলল, সেই 20 বছর বয়স থেকে আমি এই চাকরিতে আছি জিয়া। উচ্চ মাধ্যমিক পাশ করেই চাকরিতে জয়েন করি। এই যে মোটা অঙ্কের চাকরির কথা বলছো না, এটা একটা সময় খুবই সামান্য পরিমাণে ছিল। দিনের পর দিন রক্ত ঝরাতে ঝরাতে মাসের পর মাস মিশনে কাটিয়ে আজ এই চাকরিটা নিজের পদ দক্ষতা দ্বারা মোটা অঙ্কে পরিণত হয়েছে। সেই থেকে এই পর্যন্ত যতটুকু ইনকাম করেছি তাতে
তুমি সহ আমার পরবর্তী প্রজন্মও নির্বিঘ্নে জীবনযাপন করে যেতে পারবে। টাকার জন্য কিংবা জীবিকা নির্বাহের জন্য তো আমাদের সামনে কত পথ খোলা আছে, কিন্তু দেশ রক্ষার জন্য নেই। আমার এই চাকরি, এই পদ, এই মোটা অঙ্কের বেতনের থেকেও প্রিয় বিষয় কি জানো? আমি একজন নিরাপত্তা বাহিনীর সদস্য। মানুষের নিরাপত্তা নিশ্চিত করা আমার প্রধান কাজ। আমার এই একার রক্ত ঝরিয়ে যদি দেশের 4টা মেয়ের সম্ভ্রম রক্ষা পায়, আমার দেশের মানুষ নির্ভয়ে বাঁচতে পারে, তবে আমি হাসি মুখে রক্ত ঝরাতে রাজি। টাকার জন্য বাঁচতে চাইলে আমি কখনোই এই জবে আসতাম না। ছোটবেলা থেকে বেঁচে থাকার জন্য লড়তে লড়তে একদিন ভাবলাম আমি কিসের জন্য বাঁচবো? এই পৃথিবীতে তো আমার কিছু নেই। তখন সিদ্ধান্ত নিই আমি দেশের জন্য বাঁচবো। শিয়াশা নত মস্তকে দাঁড়িয়ে থাকে। দর্পণের কথায় যতটা গৌরববোধ হচ্ছে, তার চেয়ে বেশি ভয় হচ্ছে লোকটিকে সে হারিয়ে না ফেলে। কিছুটা সময় দুজনের মাঝে নীরবতা বিরাজ করে। দর্পণ তাকায় নত মস্তকে দাঁড়িয়ে থাকা মেয়েটির দিকে, হাত বাড়িয়ে থুতনি ধরে মুখটা জাগিয়ে তোলে, গম্ভীর গলায় বলল, মাথা নত করে থাকবে না কখনো। একজন সাহসী বাবার মেয়ে তুমি, তেমনি একজন সাহসী সোলজারের জীবনসঙ্গী। সব সময় মাথা উঁচু করে থাকবে। শিয়াশা মৃদু হেসে মাথা উঁচু করে দাঁড়ায়। দর্পণ প্রগাঢ় হেসে বলল, দ্যাটস মাই গার্ল। ফুলগাছগুলোর দিকে তাকিয়ে দর্পণ আবারও জিজ্ঞাসা করলো, তুমি রোজ এখানে আসতে? শিয়াশা চায়ে চুমুক দিতে দিতে মাথা দোলায়। হাসপাতাল থেকে বাসায় যাওয়ার সময় একবার আসতাম। আর এসে আমার শার্টে মুখ ডুবিয়ে থাকতে? দর্পণ মিটিমিটি হেসে বলল। শিয়াশা চমকে উঠল, এই লোক জানলো কিভাবে? দর্পণ হেসে উঠে চোর ধরতে পেরে। শিয়াশা কপাল কুঁচকে বলল, সেনাবাহিনীর সদস্যদের এত শার্প মাইন্ডের কেন হতে হবে? এখানে তুমি শার্পনেসের কি পেলে? আমার শার্টে লিপ বাম আসবে কোথা থেকে? এটা তো কমন সেন্স। আমি তো লিপ বাম দেই না, তাও আবার পিঙ্কিশ। আমার ঘরে তুমি ছাড়া আর কেউ আসে না। কয়টা শার্ট নষ্ট করেছো? গুনে গুনে 4টা শার্টে নিজের ঠোঁটের ছাপ ফেলেছো, তাও আবার অফিসিয়াল শার্টগুলোতে। ভাবো তো, ওইগুলো যদি আমি অফিসে পরে যেতাম, কিভাবে নাক কাটা যেত আমার। লজ্জায় কান গরম হয়ে উঠল শিয়াশার, কাছুমাছু করে উঠল। নজর চুরি করতেই তাড়াতাড়ি করে চা মুখে তুলতে লাগলো। দর্পণের বেশ লাগছে শিয়াশাকে লজ্জায় ফেলতে। লজ্জার মাত্রা আরেকটু বাড়িয়ে দিয়ে বলল, কি করতে আমার শার্টের সাথে? আমার গায়ের গন্ধ তোমার ভালো লাগে? শিয়াশার পারল না দাঁড়িয়ে থাকতে, চায়ের কাপ রেখে রুমে চলে আসে। তারা দিয়ে বলে, আমায় এখন যেতে হবে নিজে, দেরি হয়ে যাচ্ছে। আপনি রাতের খাবার খেয়ে ওষুধ খেয়ে নেবেন। সকালে শুধু প্রোটিন শেক খেয়ে থাকবেন না, পেট পুড়ে নাস্তা করে ওষুধ খাবেন। রুটি বানিয়ে রেখেছি ফ্রিজে, কষ্ট করে সেঁকে নেবেন। আর ডিম স্ক্র্যাম্বল করে নেবেন। আমি আসতে পারলে আসবো, নয়তো নিজেই করে নেবেন। তবুও খালি পেটে বসে থাকবেন না। আর ওই টেবিলে ফ্রুটস কেটে রেখেছি, এখন বসে বসে খাবেন। শিয়াশা ব্যাগ নিতে নিতে বলল। দর্পণ এগিয়ে আসে। শিয়াশা বেরিয়ে যেতে যেতে বলে, আসছি, দয়া করে নিজের খেয়াল রাখবেন। শরীরটার উপর এত প্রেশার দেবেন না। দেশের জন্য লড়াই করতে হলে নিজেকে তো আগেই সুস্থ করতে হবে। দর্পণ মৃদু হেসে মাথা দোলায়, বুকে হাত দিয়ে ঘাড় কাত করে আদুরে গলায় বলে, যথা আজ্ঞা ওয়াইফি। শিয়াশা হেসে উঠল। দর্পণ আলগোছে হাত ধরে থামিয়ে দেয় মেয়েটিকে। শিয়াশা জিজ্ঞাসু দৃষ্টিতে তাকায়। দর্পণ কিছু না বলে তাকে সেন্টার টেবিলের সামনে দাঁড় করায়। চুলগুলোর বেহাল অবস্থা, তার তো সেদিকে খেয়ালই ছিল না। তবে চিরুনি দেওয়ার প্রয়োজন পড়ল না। রুক্ষ হাতটি সযত্নে চুলগুলো গুছিয়ে খোপা বেঁধে দিতে লাগলো। শিয়াশা আয়নায় তাকিয়ে জিজ্ঞাসা করলো, আপনি খোপা বাঁধা শিখলেন কোথা থেকে? কোথাও থেকে শিখিনি তো, তোমার এই এলোমেলো চুলে প্যাঁচ দিতে দিতে শিখে গিয়েছি। দর্পণ ঠোঁট উল্টে বলল। শিয়াশা হেসে উঠে দর্পণের ঠোঁট উল্টানো দেখে। লোকটার সাথে যতক্ষণ থাকে ততক্ষণ বাতাবরণে শুধু প্রেমের গুঞ্জন ছড়ায়। চারিদিকে শুধু সুখ আর সুখ, মাঝে মধ্যে ভয় হয় এত সুখ থাকবে তো? সব সময়কার মতো পাপা এবারও তার আবদার হাসি মুখে মেনে নেবে তো? দর্পণ খোপা বেঁধে হাতে করে আনা গোলাপ ফুলটা গুজে দেয় খোপার এক পাশে। ফুলটি লাগিয়ে আয়নার দিকে তাকালে মুগ্ধ হয়ে যায় সে। সামান্য একটা ফুলে মেয়েটির সৌন্দর্য কেমন তরতর করে বেড়ে গেল। ভেতরের খুশি উপচে বের হয়ে আসলো।
সে তো এমনি এনেছিল ফুলটা, বারান্দায় চমৎকার সৌন্দর্য নিয়ে ফুটেছিল, খুব ভালো লেগেছিল তার, তাই ছিঁড়ে এনেছিল। দুষ্টুমি করেই এটা শিয়ার খোপায় দিয়েছিল, কিন্তু ভাবতে পারেনি এতটা সুন্দর লাগবে মেয়েটিকে। খানিক চটপটে গলায় বলল। তোমায় অনেক সুন্দর লাগছে সিয়া। শিয়াশা খোপায় হাত দিয়ে নিজেকে ঘুরে ঘুরে দেখতে লাগলো, উচ্ছ্বসিত হয়ে বলল। সত্যি? হুম। দর্পণ প্রগাঢ় হেসে বলল। তাহলে এখন থেকে রোজ এক একটা ফুল দেব এখানে, ভালো হবে না বলুন? দর্পণের ভ্রু কুঁচকে গেল, হাসি হাসি মুখটা নিভে যায়, গম্ভীর গলায় বলল। না, রোজ দেবে না, আমার সামনে থাকলে শুধু দেবে। শিয়াশা কপট রাগ দেখিয়ে বলল। এ কেমন কথা হলো? ঠিক কথা, অন্য কেউ তোমার দিকে মুগ্ধ হয়ে তাকালে আমার ভালো লাগবে না। আমার পরিবার একান্তই আমার, তার সকল মুগ্ধতাও আমার, অন্য কেউ কেন দেখবে? দর্পণ জেদ দেখিয়ে বলল। শিয়াশা কপাল কুঁচকে বলল। সামান্য একটা ফুল নিয়ে এত হঠকারিতা? তুমি আর কখনো ফুল পড়বে না, এটাই শেষ কথা। এটাও খুলে রেখে যাবে, নয়তো বাইরের সকলে দেখে ফেলবে। শিয়াশা মুখ বাঁকিয়ে ছুঁড়ে মারে ফুলটা দর্পণের দিকে। দর্পণ থমথমে মুখে সেটি ক্যাচ করে ধরে ফেলে। শিয়াশা মেকি রাগ দেখিয়ে ধপধপ করে বেরিয়ে যেতে নেয়। দর্পণ মৃদু হেসে তার পিছু পিছু হাঁটা শুরু করে। রাগী মেয়েটির রাগ ভাঙানোর প্রয়াসে বলে। মেয়ে শাড়ি পরলে তোমায় ঠিক মেজরের দর্পণ ইহসানের ওয়াইফের মতো মোহনীয় লাগে। অদ্ভুত কথা, মেয়েটি আরো ক্ষেপে যায়, রাগী দৃষ্টি নিক্ষেপ করে বলে। আমি মেজর দর্পণ অ্যাসানারি ওয়াইফি। ও তাই? আমি তো চিনতেই পারিনি। দর্পণ মিটিমিটি হেসে বলল। মেয়েটি রাগে দুঃখে গজগজ করতে করতে বেরিয়ে যায়। শিয়াশা বাসায় ঢুকে দুরু দুরু বুকে বসার ঘরে দৃষ্টিপাত করে, কেউ নেই। হাঁপ ছেড়ে এক দৌড়ে নিজের ঘরে ঢুকে যায়। ব্যাগ রেখে স্বস্তির নিঃশ্বাস ফেলে বিছানায় বসতে গেলেই সে চমকে ওঠে। পকেটে হাত গুজে বাবা বারান্দায় দাঁড়িয়ে আছে। সাইফ ধীর গতিতে হেঁটে রুমে চলে আসে, একদম শিয়াশার সামনে এসে দাঁড়ায়। শিয়াশা অপ্রস্তুত হেসে বলল। তুমি এখানে? আমি ভেবেছিলাম তুমি আশ্রমে। সাইফ শীতল দৃষ্টিতে তাকায় মেয়ের দিকে, শীতল কণ্ঠে জিজ্ঞাসা করলো। এতক্ষণ কোথায় ছিলে? শিয়াশা খুব বেশি অবাক হয় না বাবার এমন প্রশ্নে। মিথ্যা কথা বলার অভ্যেস একদমই নেই তার, কখনো প্রয়োজনই পড়েনি মিথ্যা বলার। তবে আজ যেন পরিস্থিতি বাধ্য করছে তাকে মিথ্যা বলার জন্য। মনে মনে কয়েকটা কথা গুছিয়ে নিয়ে স্বাভাবিকভাবেই বলল। হাসপাতালে এমার্জেন্সি ওয়ার্ডে ছিলাম পাপা, তাই দেরি হয়ে গিয়েছে। কথাটা বলতে না বলতেই নিজের এই 27 বছরের জীবনে শিয়াশা প্রথম এমন কিছুর সম্মুখীন হলো যা তাকে বাকরুদ্ধ করে দেয়। যেই মেয়ের গায়ে কখনো নখের আঁচড় পর্যন্ত দিতে দেয়নি, সেই মেয়ের গায়ে হাত তুলেছে সাইফ। সপাটে চর খেয়ে শিয়া বাকরুদ্ধ হয়ে তাকিয়ে থাকে বাবার দিকে। মৃদু কোলাহলের শব্দে আসফাক আহমেদ আর আশরাফ ও শিয়াশার ঘরের দিকে এসেছিল, কিন্তু হঠাৎ সাইফের এমন কাজে তারাও বাকরুদ্ধ হয়ে যায়। আশরাফ তড়িৎ গতিতে শিয়াশাকে নিজের কাছে টেনে নেয়। ততক্ষণে মিনি মৃন্ময়ীও হাজির হয়। তারা সকলে চমকে ওঠে শিয়াশার লাল হওয়া গাল দেখে। অবাক পানে সাইফের দিকে তাকায় মিনি মৃন্ময়ী। আসফাক আহমেদ সাইফের দিকে ক্রুদ্ধ দৃষ্টি নিক্ষেপ করে, ক্ষিপ্ত গলায় চেঁচিয়ে উঠে বলে। আমার নাতনির গায়ে হাত তোলার স্পর্ধা হয় কি করে তোমার? সাইফের দৃষ্টি তখনও একদম শীতল, শ্বশুরের উদ্দেশ্যে বলে। আজ আমাদের মধ্যে কথা বলতে আসবেন না। আসফাক আহমেদ আরও তেতে উঠল। ধন্যবাদ সাহেব, আমার সাথে গলা নামিয়ে কথা বলবে। ভুলে যেও না আমি কে। ও যদি কোনো ভুল করে থাকে তবে আমরা ওকে ভালোভাবে বোঝাবো, কিন্তু তুমি আমার নাতনির গায়ে আঘাত করার একটা দুঃসাহসও দেখাবে না, নয়তো আমার চেয়ে খারাপ কেউ হবে না। শিয়াশা গালে হাত দিয়ে অশ্রুসিক্ত নয়নে পিট পিট করে তাকিয়ে আছে বাবার দিকে। কান্নারত স্তম্ভিত কণ্ঠে বলল। পাপা। তার বিশ্বাস করতে কষ্ট হচ্ছে বাবা নামক মানুষটা জীবনে প্রথমবার তার গায়ে হাত তুলেছে। সাইফ নির্বিকার মেয়ের দিকে দৃষ্টিপাত করে শীতল কণ্ঠে আবারও জিজ্ঞাসা করলো। 11:20 হসপিটাল থেকে বের হয়েছিলে, কোথায় ছিলে এতক্ষণ? আশরাফ বেতৃষ্ণা ভরা ক্রুদ্ধ গলায় বলে উঠল। দুলাভাই শান্ত হও, আমরা আস্তে ধীরে আলোচনা করতে পারি। মেয়েটাকে এইভাবে জেরা করছো কেন? আমি সিয়াশার সাথে কথা বলছি।
সাইফ কঠোর গলায় বলল। আশরাফ কিছু বলতে যাবে তার আগেই শিয়াশা কান্নারত তেজি গলায় বলে উঠল। কখন বের হয়েছি এটা যখন জানো তাহলে এটাও নিশ্চয়ই জানো কোথায় ছিলাম। তোমার মুখে শুনতে চাই। আমি আমার মেয়েকে এমনভাবে বড় করিনি যে তাকে তার পাপার কাছে মিথ্যা বলতে হবে। আমিও অভ্যস্ত নই আমার মেয়ের থেকেই মিথ্যা শুনতে, তাই সত্যিটা আমি তার মুখ থেকেই শুনতে চাই। বলেই সাইফ পকেট থেকে এক গুচ্ছ ছবি ছুঁড়ে মারে বিছানায়। শিয়াশা অবাক পানে বাবার দিকে আর একবার ছবিগুলোর দিকে তাকায়। আই অ্যাস্কড ইউ সামথিং শিয়াশা। সাইফ চিবিয়ে চিবিয়ে বলল। শিয়াশা নত মস্তকে দাঁড়িয়ে কান্নারত গলায় বলে। ভালোবাসি তাকে। সাইফের দৃষ্টির প্রখরতা বাড়তে থাকে। মুখশ্রী একদম শীতল দেখালেও চোখ দিয়ে ক্রোধাগ্নি ঠিকরে পড়ছে। অত্যন্ত শীতল ধারালো কণ্ঠে বলল। এত বড় সিদ্ধান্ত তুমি একা নিতে পারো না শিয়াশা। তোমার সাহস কি করে হয় আমার দেয়া স্বাধীনতার মিস ইউ করার? আমি তোমায় ফুল ফ্রিডম দিয়েছি যেন তুমি তোমার জীবন উপভোগ করতে পারো, নাকি অযোগ্য কারোর সাথে নিজেকে কোনো অসুস্থ সম্পর্ক জড়াতে? শিয়াশা অশ্রুসিক্ত নয়নে অবাক পানে তাকায় বাবার দিকে। বাবাকে এতটা রূঢ় হতে দেখেনি কখনো। বাবা তুমি তো দর্পণকে চেনো, কতটা ওয়েল এডুকেটেড, স্টাবলিশ, সৎ এবং সাহসী একজন কর্মকর্তা, আর সেটা তুমি আমার থেকেও বেশি ভালো জানো। তাহলে এখানে যোগ্য অযোগ্যর কথা আসছে কেন? সাইফের ঠান্ডা গলায় বলল। আছে কারণ সে তোমার যোগ্য নয়। সৎ সাহসী এগুলো শুনতেই ভালো লাগে, বাস্তবে এর কোনো মূল্য নেই, মূল্য দেয়া হয় না। তার এই সততা, সাহস, নিষ্ঠাই তার নিঃশেষ মূল কারণ। তার বদলে যদি আজ তুমি একটা রিক্সাওয়ালাকে ও আমার সামনে এনে দাঁড় করাতে, আমি হাসি মুখে মেনে নিতাম, কিন্তু মেজর দর্পণ নিহাসানকে কোনোদিনও নয়। তাই যত দ্রুত সম্ভব তুমি তাকে ভুলবে, ততই তোমার জন্য মঙ্গলজনক হবে। সারা জীবন বাবার থেকে প্রশ্রয় পেয়ে আসা মেয়েটি যেন বাবার এহেন রূপ সহ্য করতে পারল না। যেই বাবা কোনোদিন তার কোনো কিছুতে বাধা হয়ে দাঁড়ায়নি, সেই বাবা তাকে আজ কেন তাকে বাধা দিচ্ছে, এটাই তার সবচেয়ে বড় অভিযোগ। অবুঝ আদুরে মেয়েটি ভালোবাসা পেতে পেতে বাবার কথার গভীরতাটাই বোঝার চেষ্টা করছে না। জীবনে প্রথমবার বাবা তাকে কেন আটকাচ্ছে, এই কারণটি গভীরতাই বোঝার চেষ্টা করলো না। বোঝার চেষ্টা করলে হয়তো দুনিয়ার সবচেয়ে অসহায় এক বাবাকে খুঁজে পেত। সে রাগী গলায় বলে উঠল। কেন বাবা, দর্পণকে নিয়ে তোমাদের কি এমন সমস্যা? সে কি করেছে? সাইফ নির্লিপ্ত তাকিয়ে থাকে মেয়ের দিকে। আশরাফ এবং আসফাকও তাকিয়ে। কণ্ঠে রুরতে এনে বলল। কিচ্ছু করেনি। আমি তোমায় যেটা বললাম সেটা মাথায় ঢুকিয়ে নাও। আজ এই মুহূর্ত থেকে তার সাথে তোমার কোনো সম্পর্ক নেই, ভুলে যাবে তাকে। এই কথা দ্বিতীয়বার রিপিট করতে হলে পদ্ধতি বদলাবে, যেটা তোমার জন্য মোটেই সুখবর হবে না। শিয়াশা আর্তনাদ করে উঠল। ফুপিয়ে কেঁদে উঠে মামার বুক থেকে ছুটে গিয়ে পাথরের মতো শক্ত বনে যাওয়া বুকটিতে আছড়ে পড়ল। আকুতির কণ্ঠে বলল। বাবা তুমি এমন করছো কেন? আমার বাবা তো এতটা কঠোর নয়। বাবা, তাকে ছাড়া আমি একটা মুহূর্ত ভাবতে পারি না। তোমার পরে সেই একমাত্র ব্যক্তি যার কাছে আমি স্বস্তি পাই, ভরসা পাই, যার কাছে আমি সকল কিছুর ঊর্ধ্বে। আমি ছাড়া তার আর কেউ নেই বাবা। তুমি তো জানো সে কতটা একা, তবুও এমন কেন করছো? একটু বোঝার চেষ্টা করো প্লিজ বাবা। সাইফ যেন আজ পাথরে পরিণত হয়েছে। মেয়ের একটু কান্না আকুতি তাকে গলাতে পারছে না, এমনকি মেয়ে আগলেও নিচ্ছে না। পেছনে হাত বেঁধে শক্ত হয়ে দাঁড়িয়ে আছে। ফের একই রকম কঠোর শীতল কণ্ঠে বলল। আগামীকাল থেকে তোমার বাইরে যাওয়া নিষেধ। গার্ডসরা তোমায় হসপিটালে নিয়ে আসবে। এগুলো না মানতে পারলে তোমার চাকরি করার প্রয়োজন নেই, রিজাইন নিয়ে নেবে। শিয়াশা চমকে মুখ তুলে তাকায় বাবার মুখপানে। সাইফ সেই দৃষ্টি পুরোপুরি উপেক্ষা করে মেয়ের থেকে নিজেকে ছাড়িয়ে পা বাড়ায় ঘরের বাইরে। শিয়াশা পেছন থেকে আঁকড়ে ধরে বাবার হাত, অনুনয় করে বলে। বাবা প্লিজ আমায় বুঝিয়ে বলো তোমার সমস্যা কোথায়। আমি কোনো টিনেজার বাচ্চা মেয়ে নই যে তুমি আমায় ঘরবন্দি করে রাখবে আর আমি ভুলে যাব সব কিছু। আমায় বলো কিসের জন্য তুমি দর্পণকে অ্যাকসেপ্ট করতে চাইছো না?
সাইফ নিরুত্তর হাত ছাড়িয়ে পা বাড়ায়। এই প্রশ্নের জবাব তার কাছে নেই, কিংবা আছে বলার মতো শব্দগুলো তার কাছে নেই। বাবার থেকে জবাব না পেয়ে শিয়াশা ছুটে যায় নানার কাছে। হেঁচকি তুলতে তুলতে বলে, ও নানু ভাই, পাপাকে একটু বোঝাও না, সে এমন করছে কেন? আসফাক আহমেদ ম্লান মুখে নাতনির মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলল, তোমার পাপা যা করেছে তা তোমার ভালোর জন্যই করেছে নানু ভাই। পাপার কথা শোন। ভালো ভালো ভালো, সেই ভালোটাই তো শুনতে চাইছি। বলতে বলতেই কামরার এক কোণে থাকা দৈত্যাকার ফুলদানিটা ভেঙে ছুরছুর করে ফেলল শিয়াশা। মিনি মৃন্ময়ী গিয়ে চাপটে ধরে কান্নারত উন্মাদ নারীটিকে। আশরাফ ক্লান্ত চিত্তে এগিয়ে যায় মেঝেতে ছড়িয়ে ছিটিয়ে বিধ্বস্ত হয়ে বসে থাকা নারীটির কাছে। হাঁটু গেড়ে বসে হাতটা ধরে এগিয়ে আনলো, যেটি রক্তে রঞ্জিত হয়ে আছে, টুকরো টুকরো কাঁচ ঢুকে আছে। আসফাক আহমেদ ব্যতিব্যস্ত হয়ে পড়ল নাতনির হাতে রক্ত দেখে। তাড়াতাড়ি ফার্স্ট এইড বক্স এনে ধমকে উঠে বলল, তুমি অবুঝের মতো ব্যবহার করছো গিন্নি। তোমার মতো মেয়ের থেকে এমন ব্যবহার কাম্য নয়। শিয়াশা অশ্রুসিক্ত রক্ত লাল নয়নে নানু ভাইয়ের দিকে অসহায়ের মতো তাকায়। অনুনয়ের সুরে আবারও বলল, সে অনেক অসুস্থ নানু ভাই, তার পাশে কেউ নেই যে এক গ্লাস পানি এগিয়ে দেবে। আমিও যদি না থাকি তবে লোকটিকে খেয়ে দেখবে বলো, একা একা অসুস্থ শরীরে না খেয়ে পড়ে থাকবে। পাপাকে একটু বোঝাও না নানু ভাই, প্লিজ। কেউ শোনে না মেয়েটির এই আর্তনাদ ভরা মিনতি। তারা নিজের ভালো নিয়েই ব্যস্ত। আসফাক আহমেদ আশরাফ চিন্তিত ভঙ্গিতে কাজ তুলতে ব্যস্ত। মেয়েটি নিরুত্তাল তাকিয়ে থাকে সেই রক্তমাখা হাতের দিকে। একটুও ব্যথা পাচ্ছে না সে। বুকের ভেতরের অসহনীয় ব্যথার কাছে শারীরিক ওই ব্যথারা ফিকে পড়ছে। লোকটার জন্য রান্না না করলে এই অসুস্থ শরীরে বাহিরে গিয়ে খাবে কি করে? দুপুরে কি সুন্দর বাচ্চাদের মতো চুপ করে তার হাতে তৃপ্তির সহকারে খেয়েছিল, এমন তৃপ্তির সহকারে পেট পুড়ে কি বাহিরে খেতে পারবে? মাথায় হাত বুলিয়ে দিলে কেমন আরাম করে ঘুমায়। তার মনে পড়ে ঘুমানোর সময় দর্পণের সেই আবেগ ঘন কথাটি, কেমন আনন্দিত হয়ে বলেছিল, সিয়া, তুমি ছাড়া কেউ কখনো আমার মাথায় হাত বুলিয়ে দেয়নি। জানো, মাথায় হাত বুলিয়ে দিলে অনেক আরাম লাগে। ইচ্ছে করে আমি সারাদিন ঘুমিয়ে থাকবো, আর তুমি সারাদিন এমন হাত বুলিয়ে দেবে। কতটা আফসোসের বহিঃপ্রকাশ ছিল ওই বাক্য দুটিতে তা হয়তো কেউ অনুভব করতে পারবে না। ফের ডুকরে কেঁদে উঠল শিয়াশা। রক্তাক্ত হাত ঝাড়া মেরে দৌড়ে ওয়াশরুমে গিয়ে দরজা আটকে দিল। লোকটার ওই পিঠের ছুরির ঘাতের কাছে তার এই ব্যথা যেন নগণ্য। লোকটা যদি ওটা সহ্য করতে পারে তবে সেও এটা সহ্য করতে পারবে। মিনি কান্নারত চোখে আফার গমনের পথের দিকে তাকিয়ে থাকে। আফারে কষ্ট পাইতে দেখলে তার একটুও ভালো লাগে না। মানুষটা মেলা ভালো মিষ্টি। সাইফ নিজের কাছে নিজে একটা কাওয়ার্ড, এটাই মেনে চলে সে। কি বিদঘুটে তকমা! একজন প্রফেশনাল শুটার যার কিনা কর্মজীবনে কখনো লক্ষ্যচ্যুত হয়নি, বুলেট যেখানের উদ্দেশ্যে ছুঁড়েছে ঠিক সেই জায়গায় ভেদ করে যেত। ব্যাটেল ফিল্ডেও ছিল তার তেজময় আকুত ভয় পারফরমেন্স। সেই বীর সোলজারটা আচমকাই কাওয়ার্ডে পরিণত হয়ে গেল। কেন গেল সেই কারণও অজানা। মুখ ফুটে বলার স্কোপটুকুও রাখা হয়নি কেন সেই অকুত ভয় বীর সোলজারটি কাওয়ার্ডে পরিণত হলো। দর্পণের মাঝে নিজের প্রতিচ্ছবি দেখতে পাই সাইফ। উপরন্তু দর্পণের ছিল না কোনো পরিবার পিছুটান, তাই আড়ালে তাকে পথ দেখিয়ে দিয়েছিল যেন সে এগিয়ে যেতে পারে ঘাতকদের কাছে। নিজে যা পারেনি তা দর্পণকে দিয়ে করাতে চেয়েছিল, কিন্তু তার আড়ালে যে তার মেয়েই এসব কিছুর সাথে জড়িয়ে যাবে তা ঘুণাক্ষরেও টের পায়নি সাইফ। চতুর্দিকে টাইলসের সরু বর্ডার, মাঝে সবুজ দোরবা ঘাসগুলো দুলছে সমান তালে। ফুরফুরে শীতল হাওয়ায় বয়ে চলেছে বাতাবরণে। বাচ্চাদের উৎপন্ন মৃদু কোলাহল কর্ণকুহরে পৌঁছলেও মস্তিষ্কের নিউরনে তা ধারণ করতে পারছে না সাইফ। ম্লান দৃষ্টি ডুবে গিয়েছে ঘাসে আবৃত সমান্তরাল ওই জায়গাটুকুতে। ট্রাউজারের পকেটে হাত গুজে শটান হয়ে দাঁড়িয়ে আছে সাইফ। সম্মুখেই আশা চৌধুরী নামটি জলজল করছে। সাইফের গলা ধরে আসছে, বুকটা ব্যথায় সংকুচিত হয়ে আসছে। বুকে জমা ব্যথাগুলো আপনা আপনি শব্দে পরিণত হলো। ম্লান কণ্ঠে বলল, আশা, ইদানিং শ্বাস নিতে প্রচুর কষ্ট হয়, বুকের ভিতরটা ছিঁড়ে যাচ্ছে।
তুমি আমায় এত যন্ত্রণার মাঝে ফেলে চলে গেলে কিভাবে? কতদিন হলো মেয়ে তোমায় দেখে না, একটু শুয়েও দেখি না, চুলে তেল দিয়ে দেই না। তোমার কি একটুও দয়া হয় না আমার জন্য? মৃত্যুর জন্য তৃষ্ণার্ত হয়ে আছে আমার ভেতরটা, কিন্তু বাহিরটা প্রচুর ভয় পায় মৃত্যুকে। দেখো তুমি কত চালাক, পাষাণ। মরতে চাইলেও সেই একই পথ বন্ধ করে রেখে গিয়েছো। আমাকে বাঁচতেই হবে তোমার মেয়ের জন্য। সাইব থমে ফের নীরবতায় আচ্ছন্ন হয় চারিপাশ। সাইব ধীর পায়ে গিয়ে আশার পাশে বসে, দুর্বোধ্য মুখশ্রীতে কোনো রকমে হাসি ফুটিয়ে তোলে, আদুরে গলায় জিজ্ঞেস করে, রাগ করেছো আমার সাথে? তোমার মেয়েকে একটা বকা দিয়েছিলাম বলে 2 দিন বাবার কাছে গিয়ে বলেছিল, আর তোমার ওই জাদরেল বাপ আমাকে দিয়ে ওভার ডিউটি করিয়েছিল। আজ দেখো তোমার মেয়েকেই মেরেছি, তুমি কিছু বলবে না? আশা প্লিজ, বকা দেওয়ার জন্য হলেও একটিবার সামনে এসো। আজ তোমার মেয়ের চোখে কত অভিযোগ তার পাপার জন্য, একটাবার বোঝার চেষ্টা করছে না তার পাপা কেন এমন করছে। তোমার মতো অভিমানী হয়েছে, এর জন্যই ও পেটে থাকাকালীন বারবার সাবধান করেছিলাম, একটু অভিমান কমাওনি দেখলে এখন তার পরিণতি। তার কাছে তার পাপা আজ অভিযুক্ত। একা একা হাসিরও বিলাপ করতে করতেই টলমল হয়ে উঠল সাইফের চোখ দুটো। নারীটি তবুও নিরুত্তর। সে মৃদু হেসে উঠে দাঁড়ায়, অভিমানী নারীটির কোনো প্রশ্রয় না পেয়ে। গজ কাপড়টা টান দিতেই চোখ মুখ কুঁচকে যায় কিছুটা। নিজের কাজ করতে করতে ডাক্তারটি অসন্তুষ্ট গলায় বলে, আপনার দেহের গা অনেক গভীর মেজর, ঢোকাতে অনেকটা সময় লাগবে। অন্তত 1 সপ্তাহ যদি প্রপার রেস্ট নেওয়া হয়, শরীরের উপর কোনো প্রেশার না দেওয়া হয়, তবে আরো তাড়াতাড়ি শুকিয়ে যাবে গা। কিন্তু আপনি সেই 1 সপ্তাহ সময়টাও দিচ্ছেন না। আমার কাছে সেই একটা সপ্তাহ সময়টাই নেই ডক্টর। আপনি একটু ব্যবস্থা করুন যাতে তাড়াতাড়ি এটা টেনে যায়। অন্তত ব্যথার প্রকোপ খানিকটা কমলেও আমি কাজ করতে পারবো। ফাইল দেখতে দেখতে দর্পণ গম্ভীর গলায় বলল। পাশেই দিলজার এবং সুবেদার দাঁড়িয়ে। ডাক্তার হতাশার নিঃশ্বাস ফেলল, ঘাড় কাত করে বলল, ঠিক আছে, আমি দেখছি। দর্পণ মাথা দোলায়। ডক্টর এসেছে চেকআপের জন্য, ড্রেসিং করছে। ফাইল থেকে চোখ সরিয়ে বারান্দা ছাপিয়ে দৌড়পানে দৃষ্টি নিক্ষেপ করে। গগনের চারিদিকে শুধু অন্ধকার আর অন্ধকার। তার মাঝে সরু উজ্জ্বল পেট বাঁকিয়ে বসে থাকা অপার সৌন্দর্যের অধিকারী গ্রহটির দাপটে রাজত্ব চলছে। এই অন্ধকার মেঘে আচ্ছাদিত আকাশের সৌন্দর্য যেমন ওই মৃগাঙ্কটি, তেমনি তার ওই বেরং একাকী নিস্তব্ধ জীবনের সৌন্দর্য ও তার মৃগাঙ্কটি, তার শিয়া। প্রতিটি মানুষ জন্মানোর সাথে সাথেই গুণে, ব্যক্তিত্বে, মনুষ্যত্ব বোধ, শিক্ষা, সংস্কৃতিতে যেমন অপূর্ণ থাকে, তেমন চাঁদও অপূর্ণ। তাকে পরিপূর্ণ হতে হলে সূর্যের প্রয়োজন। সারাদিন ব্যাপী সূর্যের থেকে আলো শোষণ করে রাতে তা নিজ সৌন্দর্যে পরিণত করে উজ্জ্বলতা ছড়ায় অন্ধকারাচ্ছন্ন ওই গগনটিতে। ঠিক তার শিয়াও অপূর্ণ। ছোট্ট শিয়াকে পরিপূর্ণ করেছে তার পরিবার, তার বাবা। আর এই শিয়াকে পরিপূর্ণ করে দর্পণ। মেজর দর্পণ এহসান অপূর্ণ সেই শিয়াশার সূর্য। ওই লাজুক মুখটি, চিন্তিত মুখটি, হারিয়ে ফেলার ভয়ে বেরং ভয়ার্থ মুখটির কারণ যে সে। প্রণয়ের শুরু থেকে নারীটির সেই কত অনন্য রূপ যে দেখল, যাতে সে বারংবার প্রেমে পড়ে। অথচ মেয়েটি জানেও না সে কতটা উদ্গ্রীব তাকে পাওয়ার জন্য। মেয়েটির সংস্পর্শে থাকতে থাকতে এতদিনে এতটুকু সে বেশ বুঝতে পেরেছে যে সে ভালোবাসার কাঙাল। মেয়েটির একটু যত্ন, একটু ভালোবাসাময় স্পর্শের জন্যে সে কাতর। পাশে থাকলে সুখ অনুভব হয়। ঘরে হাঁটলে বাতাবরণের সেই মিষ্টি সুভাষ তাকে অনুভব করায় সে আর একা নয়। এই যে বুকের ভেতর যাতনারা সৃষ্টি হয়, অসহায়ত্ব বোধ হয় যখন বারবার মুখ ফুলিয়ে আবদার করে পরিবারের কাছে জানানোর জন্য, সেই সাহসটুকু সে করে উঠতে পারে না। সে জানে শিয়াশা চৌধুরীর নাম আসলেই সেখানে সর্বপ্রথম সাইব চৌধুরীর নাম আসবে। শিয়াশার ব্যাকগ্রাউন্ড ঘাটলে একটা নির্ভেজাল নির্ভীক জীবন খুঁজে পাওয়া যায়, যেখানে শুধু আনন্দ, সুখ, হাসির সমাহার। সেখানে সে বিপরীত রক্ত, খুন, ভয়, শঙ্কাই যেন তার জীবনের মানে। আর এই জীবনের সাথে সাইব চৌধুরীর কখনোই তার মেয়েকে জড়াতে দেবে না। মেয়েটিকে হারিয়ে ফেলার সব পথ থেকে সে বিমুখ থাকে সব সময়। সে কোনো মতেই হারাতে চায় না মেয়েটিকে।
তাকে চাই তার আজন্ম রক্ত ভয় শঙ্কার ঊর্ধ্বে গিয়ে মেয়েটিকে নিজের করার জন্য। পৃষ্ঠদেশের ড্রেসিং হতেই দর্পণ টি শার্ট পরে নেয়। তন্মধ্যেই কলিং বেল বেজে উঠল। দর্পণের অনুমতি দিয়ে দিলজার এগিয়ে যায় দরজার কাছে। লুকিং গ্লাসে রাখতেই সে খানিক ভড়কে যায়। তড়িৎ গতিতে দরজা খুলে দেয়। সশব্দে দারাজ গলায় স্যালুট দিয়ে দাঁড়িয়ে যায় শটান হয়ে। কালো স্যুট কালো প্যান্ট পরিহিত অফিসিয়াল পোশাকে 3 বলিষ্ঠ পুরুষ। 3টে মুখই তাদের পরিচিত। সাইফ স্যালুটের প্রতিক্রিয়া দেখানোর প্রয়োজন বোধ করলো না। স্ট্রেট গলায় প্রশ্ন করলো, মেজর দর্পণ এহসান আছে? দিলজার ঘন ঘন হ্যাঁ বোধক মাথা নেড়ে তৎক্ষণাৎ গম্ভীর স্বরে সাইফ বলে, একজন সোলজারের ব্যক্তিত্ব বহন করে তার দারাজ কণ্ঠনীয় তো শব্দে তুকরতা মাথা নাড়িয়ে কথা বলা তাকে মানায় না। দিলজার অপরাধীদের মতো মুখ করে বলল। সরি স্যার। আসফাক আহমেদ সাইফের দিকে আর চোখে তাকায়। জীবনে প্রথম মনে হয় সাইফের কথা তার একটু মনে ধরেছে। সেও বলতেই গিয়েছিল। সে গমগমে স্বরে দিলজারকে বলল, আপনার স্যারকে ডাকুন। দিলজার যেতে নিলেই দর্পণ এগিয়ে আসে। সাইফ আশরাফ আসফাককে দেখে কিছুটা অবাক হলেও প্রকাশ করার সুযোগ পেল না। সাইফ বলল, উই হ্যাভ টু টক উইথ ইউ। দর্পণ তীক্ষ্ণ শিকারী দৃষ্টিতে পর্যবেক্ষণ করে সকলকে। খুব একটা চিন্তা ভাবনা করলো না। থমথমে মুখে ভেতরের পথ দেখিয়ে বলল, প্লিজ বি সিটেড। বিশাল আকৃতির কাউচের একপাশে সাইফ আশরাফ আসফাক আহমেদ গম্ভীর মুখে বসা। তার বিপরীতে দর্পণ একা বসা। দিলজার সুবেদার এখানে নেই। দর্পণ রাখেনি। আলোচনা যে খুব বেশিক্ষণ প্রফেশনাল থাকবে না সে সেটা জানে, তাই তাদের রাখেনি। আলিশান শৌখিন আভিজাত্যে মোড়া একটি লিভিং রুম। সাইফ এক দৃষ্টিতে তাকিয়ে আছে তার সামনে দেওয়ালের ইন্টেরিয়ার ডিজাইনের দিকে। ডিজাইনের দিকে নয়, ডিজাইনের ভেতরে থাকা ফটো ফ্রেমটির দিকে। দর্পণের এক বাহুতে আটকে আছে হাসতে হাসতে হেলে দুলে পড়া মেয়েটি। মেয়ের হাস্যরত মুখশ্রী সাইফের জন্য পরম সুখের হলেও বর্তমানে এইখানে এই দৃশ্য মোটেই দৃষ্টিনন্দনীয় নয় তার জন্য। এমনকি মেনেই নিতে পারছে না তার মেয়ের সাথে কোনরূপ সংযোগ রয়েছে নিরাপত্তা বাহিনীর এই অফিসারের সাথে। সে উঠে দাঁড়ায়, এগিয়ে যায় ছবিটির কাছে। যেতে যেতেই প্রশ্ন ছুড়ে দর্পণের উদ্দেশ্যে, আমার মেয়ের সাথে আপনার কেমন সম্পর্ক? যেমনটা আপনি শুয়েছেন। ঠিক সাথে সাথেই নির্বিকার জবাবটি আসে। সাইফের সরু দৃষ্টি চাপা ক্রোধে জলজল করে উঠল। ফ্রেমের ভেতর থেকে ছবিটা বের করে ফ্রেমটি আবার নিজের জায়গায় রেখে দর্পণের সামনে এসে বসল। দর্পণ গম্ভীর মুখে তীক্ষ্ণ দৃষ্টিতে পর্যবেক্ষণ করে চলেছে সাইফকে। সাইফ হাতের ছবিটি দেখিয়ে বলল, ছবিটি ভুল জায়গায় রয়েছে, এটা এখানে একদমই মানাচ্ছে না। দর্পণের ভ্রুযুগলে খানিক পরিবর্তন দেখা মেলে। মাথা নেড়ে সাই জানায়। সোফা ছেড়ে উঠে অপর পাশের দেওয়ালের কাছে এগিয়ে গিয়ে বলল, ঠিক বলেছেন, ওটা একদমই ওখানে মানাচ্ছিল না। আপনি বরং এটা দেখুন, এটা বোধ হয় এখানে মানাচ্ছে। বলেই দর্পণ বড়সড় একটা পর্দা সরিয়ে দিল। বিশাল আকৃতির একটি ফ্রেম বন্দি একই ছবি। আশরাফ রাগে ফোঁস করে উঠল। আসফাক আহমেদ ইশারায় তাকে চুপ থাকতে বলল। মেয়ের স্বচ্ছ নির্ভীক জীবনে হঠাৎ করেই এমন কিছু বরদাস্ত করতে পারল না সে। চাপা ক্রোধ মিশ্রিত কণ্ঠে বলল, আপনার সাহস কি করে হয় শিয়াকে নিজের সাথে জড়ানোর? আমার মনে হয় না এখানে সাহসের প্রসঙ্গ খুব একটা যুক্তিযুক্ত। একে অপরকে ভালোবাসলে সাহসের নয়, মনের মিলের প্রয়োজন। আশরাফ ক্রুদ্ধ দৃষ্টিতে তাকিয়ে আছে দর্পণের দিকে। আসফাক আহমেদের চেহারায় খানিক বিরক্তি দেখা মিলে সাইফের অহেতুক কথায়। সে এখানে সাহস দেখতে এসেছে নাকি যেটা বলতে এসেছে সেটা না বলে নাটক করছে? সাইফ রাগে হিসিয়ে বলল, তার থেকে দূরে থাকুন। এরপর থেকে আমার মেয়ের জীবনে আপনার কোনো রকম উপস্থিতি যেন না থাকে। দর্পণ ততক্ষণে পর্দাটা আবার লাগিয়ে কাউচে বসেছে। সাইফের কথায় কপালের ভাঁজ মিলিয়ে যায়। নির্বিকার চিত্তে বলল, কেন? মানে? সাইফ ভ্রু কুঁচকে জিজ্ঞাসা করে, তার থেকে দূরে থাকার কারণ জানতে চাইছি। কারণ আপনি আমার মেয়ের যোগ্য নন। অযোগ্য কোন দিক থেকে? সব দিক থেকে। দর্পণ হেসে ওঠে।
আর এই সব দিক থেকে অযোগ্য ব্যক্তিটাকে আপনার মেয়ে মনে প্রাণে ভালোবাসে, তার কারণটা কি বলতে পারেন? সাইফ থমথমে মুখে বলে, ভালোবাসা অন্ধ, ভালোবাসার যোগ্য অযোগ্য বিবেচনা করা হয় না। ঠিক, ভালোবাসায় যোগ্য অযোগ্য বিবেচনা করা হয় না। আপাতত আমিও বিবেচনা করছি না যোগ্যতা অযোগ্যতা, তাই তার থেকে দূরে থাকার প্রশ্নও আসে না। যদি আমি দূরে রাখতে পারি? সোফায় গা এলিয়ে জিজ্ঞেস করলো সাইফ। দর্পণ কাঁধ জাগিয়ে বলল, সেটা আপনার ব্যাপার, আপনি চেষ্টা করতেই পারেন। আপনার মেয়েকে আটকানোর চিন্তা আপনার, আমার ভালোবাসার মানুষকে আমার করার চিন্তা আমার। এখানে কারোর কোনো হস্তক্ষেপ নেই। তার মানে আপনি জোরপূর্বক তাকে নিজের করবেন? সাইফ ক্ষিপ্ত কণ্ঠে জিজ্ঞাসা করলো। দর্পণ ফের নির্লিপ্ত চিত্তে বলল, ইফ আই হ্যাভ টু ডু দেন আই উইল ডেফিনেটলি ডু। কথাটির পরিপ্রেক্ষিতে সাইফ রাগে ফেটে পড়ে। প্রতিকূল গম্ভীর পরিস্থিতি, কিন্তু সেই গাম্ভীর্যতা ভেদ করে আসফাক আহমেদের ওষ্ঠপুটে শ্লেষাত্মক হাসি ফুটে উঠল। রাগে ফুঁসতে থাকা সাইফের দিকে তাকিয়ে তাচ্ছিল্য হেসে উঠল। ইতিহাস ঘুরে ফিরে এক জায়গায় এসে দাঁড়িয়েছে। বহু বছর আগে তাকেও কেউ এই একই বাক্য বলেছিল, তখন সেও এভাবেই রাগে ফেটে পড়েছিল। তবে তখন যে ছিল সেও তার কলিজা ছিল, আর এখন যে আছে সে তো তার প্রাণ। অগত্যা সে গম্ভীর মুখটি খুলল, স্ট্রেট গলায় বলল, দেখুন মেজর দর্পণ ইয়াসান, সিয়াসা অন্য দুনিয়ার মানুষ। তার দুনিয়াটা স্নিগ্ধ, ভয়হীন। সেখানে রক্ত, বেদনা, বিপদ, সংখ্যা, আতঙ্কের ছিটেফোঁটাও নেই। আপনি নিশ্চয়ই চাইবেন না আপনার ভালোবাসার মানুষটির জীবন নিয়ে সংখ্যা তৈরি হয় আপনার কারণে। তাই তার একটা সুন্দর ভবিষ্যতের কথা চিন্তা করে হলেও আপনাকে তাকে ভুলতে হবে। দর্পণকে অবিচল দেখা গেল। সেভাবেই সাইফের দিকে তীক্ষ্ণ দৃষ্টি রেখে গম্ভীর গলায় বলল, অন্যায়কে প্রশ্রয় দিয়ে চোখ কান বন্ধ করে দূরে সরে আসা আমার ব্যক্তিত্বে নেই, তাই আমি আপনাদের সিদ্ধান্ত মানতে পারলাম না। আমার জন্য সিয়াসার জীবনে যদি কোনো আসন্ন বিপদ থেকেও থাকে, তবে আমি সেই আসন্ন বিপদ কাটানোর জন্য হলেও সিয়াসার সঙ্গ বজায় রাখবো। হাজারো ভয় ভীতির মাঝে তার স্নিগ্ধ জীবন বহাল রাখার জন্য আমায় যা করতে হবে আমি করব। তবুও কাওয়ার্ডের মতো সত্য জেনেও নিজেকে লুকিয়ে রাখবো না। শেষের কথাটা কিছুটা জোর দিয়ে বলল দর্পণ, যেন এটি সূক্ষ্ম আঘাত হানে কারোর দুর্লভ ব্যক্তিত্বে। সাইফের কর্ণকুহর চিরে চলে গেল কাওয়ার্ড শব্দটা। হাত দুটো খানিক কেঁপে উঠল। মস্তিষ্কে এক দফা স্মৃতির পাতা উল্টে পাল্টে গেল এলোমেলো ভাবে। তবে স্মৃতির পাতা বারংবার আটকে তার ছোট্ট পরীর হাসি মুখের কাছে। মুহূর্তেই বিধ্বস্ত বিচলিত হয়ে উঠল সাইফ। মেয়ের জীবন নিয়ে ক্ষুদ্র শঙ্কাও সে সহ্য করতে পারবে না। ফের রাগান্বিত গলায় বলল, এইসব ভাষণ মঞ্চ শুনতে শ্রুতিমধুর লাগে, বাস্তব জীবনে নয়। আই ওয়ান্ট টু ইউ। আমার মেয়ের থেকে দূরে থাকবেন। তাকে কোনো রকম ম্যানিপুলেট করার চেষ্টা করলে আমি বাধ্য হব আপনাদের দূরে রাখতে। আপনার মেয়ে কোনো বাচ্চা নয় যে তাকে ম্যানিপুলেট করা যাবে। সে অ্যাডাল্ট, নিজের সিদ্ধান্ত নিজেই নিতে পারে। অ্যান্ড ইউ ডোন্ট হ্যাভ দ্য রাইট টু ডিসরেসপেক্ট হার ডিসিশন। দর্পণ শক্ত কণ্ঠে বলল, অ্যাডাল্ট মাই ফুট। আমার মেয়ে একমাত্র আমার, তার উপর সকল অধিকার একমাত্র আমার। আমি যেটা সিদ্ধান্ত নেব সেটাই তার জন্য একমাত্র আইন। সাইফ জেদি গলায় বলল। দর্পণ মৃদু হেসে ওঠে, শীতল গলায় বলল, আইনের কথা না বলি? আইনের কথা বলতে গেলে সিয়াসা চৌধুরীর জীবনে সবার আগে দর্পণে ইহসানের নাম আসবে। সকলের ললাটের ভাঁজ দৃঢ় হয়, দৃষ্টি প্রখর হয় দর্পণের কথায়। মানে না বুঝলেও এতটুকু বুঝলো, এত সহজে দর্পণকে সিয়াসার থেকে দূর করা যাবে না। সাইফ দেহের রক্ত সঞ্চালন বৃদ্ধি পায়, চিন্তা ভয়ে কিভাবে বের করবে মেয়েকে এই বিপদ থেকে। কারোর থেকে কোনো রকম সহানুভূতি পায়নি সিয়াসা। আসফাক আহমেদের থেকেও না। প্রথমবার বাবার অমন আঘাত সহ্য করতে পারেনি মেয়েটির মন, মস্তিষ্ক, দেহ। রাত বাড়তেই গা কাঁপিয়ে জ্বর আসে মেয়েটির। জ্বরের ঘোরে মৃন্ময়ীকে আঁকড়ে কেঁদেছে আর বারবার বলেছে বাবাকে একটু বোঝাতে। দর্পণ অসুস্থ, তাকে তার প্রয়োজন। পুরোটা রাত জ্বরের ঘোরে শুধু এগুলোই বিলাপ করেছে। মৃন্ময়ী তাকে আশ্বস্ত করে বলেছে, মনি, তোমার বাহিরে যাওয়া নিষেধ। আমার কিংবা মিনির তো নয়, আমরা কোনো এক ব্যবস্থা করব, তুমি চিন্তা করো না। জ্বরগ্রস্ত মেয়েটির কান্নারত চোখ দুটি তখন খুশিতে চকচক করে ওঠে। জ্বরের ঘোরে মৃন্ময়ীকে বারংবার ধন্যবাদ জানাচ্ছিল। তারপরে গিয়ে একটু ঘুমিয়েছে।
মৃন্ময়ী অবাক হয় শিয়াশার এই রূপ দেখে। নিজের ব্যথা যেন তার গায়েই লাগছে না ভালোবাসার মানুষটির চিন্তায়। কপাল থেকে পট্টি উঠিয়ে আর একবার ভিজিয়ে সেটি কপালে দিয়ে দিল মৃন্ময়ী। বিছানার পাশে বসা আশরাফ হাতটি পরিষ্কার করে ব্যান্ডেজ করে দিল। কিছুটা দূরেই মিনি স্যুপ নিয়ে দাঁড়িয়ে আছে, কিছু খায়নি সেই থেকে। আশরাফ ম্লান দৃষ্টিতে কিছুক্ষণ তাকিয়ে থাকে ঘুমন্ত ভাগ্নির দিকে। বুকের ভেতরটা ফালা ফালা হয়ে যাচ্ছে গালের 5 আঙ্গুলের দাগ দেখে। এমন আঘাতপ্রাপ্ত শিয়াশাকে কখনো সে দেখেনি। 2-1 বার রান্না করতে গিয়ে হাত পুড়তো, কেটে বসতো। দুলাভাই বাড়ি এক করে ফেলতো আহাজারি করতে করতে। সময় বদলায়, পরিস্থিতি বদলায়, বাবার ভালোবাসার শাসনে পরিবর্তন হয়, তবে সেই শাসনের পেছনেও যে লুকিয়ে থাকে সন্তানের মঙ্গল। মাথায় হাত বলিয়ে উঠে দাঁড়ায়। মিনির হাতের স্যুপের দিকে তাকিয়ে বলল, এটা এখন খাবে না, ফ্রিজে বাটার বান রয়েছে, ওটা নিয়ে আয়।